সেই জন্য অনেকে বলছেন আসলে এইভাবে অভয়া এবং তার পরবর্তী যে ঘটনা তার আলোড়ন এভাবে মাপা যাবে না। নারী পুরুষ নির্বিশেষে তারা অভয়ার কথা শুনলেই একটা অব্যক্ত যন্ত্রণা অনুভব করে। এই কষ্টটা কোনো দেখানো কষ্ট নয়, সেই কষ্টটা শুধুমাত্র মোমবাতি মিছিল, গেঞ্জি পরে বা গিটার বাজিয়ে প্রকাশ করার নয়, এই কষ্টটা বুকের মধ্যে থেকে গিয়েছে। চোদ্দই আগস্ট আদৌ অভয়া দিবস হবে কি হবে না, এটা আপনি কি করে ভবিষ্যৎবাণী করছেন? অমুক দেশ তমুক দেশ থেকে স্লোগান চুরি করে আনা নয়, এই স্লোগান বাংলার অন্তঃস্থল থেকে, আমাদের হৃদয় থেকে, আমাদের পুঞ্জীভূত ক্ষোভ থেকে, বিচার না পাওয়ার আর্তনাতে, তদন্ত না হওয়ার আর্তনাতে এই স্বর আমাদের কণ্ঠ থেকে বেরোচ্ছে। এত বড় ঘটনা পশ্চিমবাংলার ইতিহাসে হয়নি। এক পিসও কমিউনিস্ট নেই, এক পিসও কংগ্রেস নেই। বিরোধী শুধুমাত্র এখন কারা? ভারতীয় জনতা পার্টি। নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি রণক্ষেত্র। আজকের রণক্ষেত্রে অবশ্যই আমরা আলোচনা করব 14ই আগস্টের মধ্যরাত্রে গোটা কলকাতাতে কি হলো। গোটা বাংলা জুড়ে মধ্যরাত্রে কি সত্যি মানুষ নেমে এসেছিলেন? মানুষের কি সেই ঢল দেখা গিয়েছিল? আগামী লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, বিভিন্ন নির্বাচন আসবে। সেই সব নির্বাচনে আদৌ কি 14ই আগস্টের কোনো প্রভাব থাকবে? প্রভাব থাকবে বাংলার মেয়ে অভয়া, যিনি ধর্ষণ অথবা গণধর্ষণের পর নৃশংসভাবে যাকে খুন করা হয়েছিল, তার কি কোনো ছাপ থাকবে? আজকে এই নিয়ে আলোচনা করছি। দেখুন, পঞ্চায়েত এলাকায় অনেকে বলছেন যে অভয়ার সেই পরিমাণ শহরে, অর্থাৎ কলকাতা শহরে যে পরিমাণ আমরা মানুষের মধ্যে আলোড়ন দেখেছি, সেটা নাকি পঞ্চায়েত এলাকায় হয়নি। এটা অনেকের মত। আবার অনেকের মত পুরসভাতে, গোটা রাজ্যের পুরসভা এলাকাতে ব্যাপকভাবে প্রভাব পড়েছে এবং সেই প্রভাবটা কলকাতায় যতটা পড়েছে তার থেকে কোনো অংশে কম নয়। কিন্তু আবার অনেকে এই প্রশ্নটাও তুলেছেন, এত সহজে পঞ্চায়েত এলাকায় অভয়ার খবর পৌঁছায়নি, এই ভাবাটাও ভুল। তার কারণ খবরের কাগজ, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ছাড়াও একটা বিরাট অংশের মানুষ, বিশেষ করে মহিলারা, তারা কিন্তু প্রভাবিত হয়েছে। কারণ এই পিতৃতান্ত্রিক, পুরুষতান্ত্রিক নির্মম সমাজে মহিলাদের নিষ্পেষণ করা হয়, এটা নতুন কিছু নয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে একটি গ্রামের মহিলা, তিনি তার জীবন যুদ্ধের মধ্য দিয়ে, যে অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি বড় হন, তার কাছে এটা যেমন ধ্রুব সত্য, তেমন একটা শহরের, ঝাঁ চকচকে শহরের একটি মেয়ে, তার কাছেও তার মতো করে ধ্রুব সত্য। সেই জন্য অনেকে বলছেন আসলে এইভাবে অভয়া এবং তার পরবর্তী যে ঘটনা তার আলোড়ন এভাবে মাপা যাবে না। এটা রাজনৈতিক নয়, এর পেছনে একটা সামাজিক গুরুত্ব আছে, একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। আমি এরকম অনেক মানুষকে জানি, নারী পুরুষ নির্বিশেষে তারা অভয়ার কথা শুনলেই একটা অব্যক্ত যন্ত্রণা অনুভব করেন। অভয়ার অবিচার হয়েছে, অর্থাৎ অভয়ার ঘটনায় এখনো বিচার পায়নি, এ কথা ভাবলে অনেকেই কষ্ট পান। সেই কষ্টটা কোনো দেখানো কষ্ট নয়, সেই কষ্টটা শুধুমাত্র মোমবাতি মিছিল, গেঞ্জি পরে বা গিটার বাজিয়ে প্রকাশ করার নয়, এই কষ্টটা বুকের মধ্যে থেকে গিয়েছে। এটা অনেকেই বলছেন। এখন প্রশ্ন হচ্ছে যে অভয়া তো চলে গেছেন, বাংলার মেয়ে তিনি চলে গেছেন, কৃতি একজন,
চিকিৎসককে আমরা হারিয়েছি। দেখতে দেখতে একটা বছরও পেরিয়ে গেল। 14ই আগস্টের মধ্যরাত্রে আমরা কি অনুধাবন করলাম, সেই অনুধাবন থেকে তার রাজনৈতিক কি প্রতিফলন ঘটতে পারে সেটা আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। অন্যদিকে কি করব, ক্যালেন্ডারে নতুন দিন অভয়া দিবস শুরু হয়ে গেল। আপনারা অনেকে বলতে পারেন, মশাই আপনি কে বলার, আপনি কি জ্যোতিষী, ভবিষ্যৎবাণী আপনি ঘোষণা করছেন? 14ই আগস্ট ক্যালেন্ডারে নতুন অভয়া দিবস থাকবে, কোনো সংগঠন তো এখনো বলেনি। দেখুন, আমি আপনাদের একটা কথা বলি যে আমরা বিশ্লেষণ করব। আমি একজন নিতান্তই সামান্য সাংবাদিক, আমি আপনাদের কতগুলো যুক্তি আপনাদের বলার চেষ্টা করব। সিদ্ধান্ত আপনার, আমি শুধুমাত্র আপনাদের কতগুলো বিষয় তুলে ধরব। প্রথমত, 2024-এর 14ই আগস্ট মধ্যরাত্রে যে জনপ্লাবন, জনস্রোত নেমেছিল শুধু কলকাতায় নয়, গোটা বাংলা জুড়ে, তাতে আপনাদের খুব সোজাভাবে বলি, সেটা বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, তৃণমূল কংগ্রেস হতে পারে, শাসক বিরোধী সব দল অবাক হয়ে গিয়েছিল। তার কারণ, পশ্চিম বাংলায় যে শ্রেণীর মানুষরা, মা বোনেরা, বয়স্ক মহিলারা, পুরুষ, যে শ্রেণীর মানুষরা নেমে গিয়েছিল, এরা সচরাচর রাস্তায় নামে না। আজ অবধি পশ্চিম বাংলার ইতিহাসে, অন্তত আমি আপনাদের বলছি 1977 সালের পর থেকে এই ধরন শ্রেণীর মানুষরা কখনো রাস্তায় নামেননি। তার কারণ, তারা রাজনৈতিক মনস্ক, কিন্তু তারা ধামা দরা কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, কর্মী নয়। দেখুন, তাদের মধ্যে, এই শ্রেণীর মধ্যে একটা শ্রেণী রয়েছে, তাদের কিন্তু শাসককে তেল দিতেই হবে। এদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থাকতে পারে, স্কুলের শিক্ষক থাকতে পারে, এদের মধ্যে গভর্নমেন্ট কন্ট্রাক্টর থাকতে পারে, এদের মধ্যে ডাক্তারও থাকতে পারে, এদের মধ্যে প্রযুক্তিক যারা কাজকর্ম করে অর্থাৎ ইঞ্জিনিয়াররা থাকতে পারেন। এরা কিন্তু সাধারণত এই ক্লাসের মধ্যে পড়ে, কিন্তু তারা অর্থাৎ এমন মধ্যবিত্ত বা এমন নিম্নবিত্ত যারা মেধার সঙ্গে জড়িয়ে আছে, তারা কিন্তু নামেননি, আগে কোনোদিনও নামেননি। এই যে আমি যাদের কথা বলছিলাম, তাদের মধ্যে এক অংশ তেল দিতে বাধ্য হয়। ধরুন, আপনি একটা প্রতিষ্ঠানে আছেন বা আপনি গভর্নমেন্ট কন্ট্রাক্টর, আপনি শত চাইলে, অসুবিধা হলেও, পছন্দ না হলেও আপনাকে শাসকের সঙ্গে থাকতেই হবে। বাম আমলেও ছিল, তৃণমূল আমলেও রয়েছে, এদের শাসকের সঙ্গে থাকতে হবে, কিচ্ছু করার নেই। ঠিকই বাধা রয়েছে, কাজই পাবে না, টেন্ডারই পাবে না, টেন্ডার ফেলতেই পারবে না যদি না শাসককে তেল দেওয়া হয়। বাম আমলেও যা, এই আমলেও তাই। এদের বিভিন্ন মন্ত্রী, তাদের জন্মদিনে এদের থাকতে হবে, এদের সমস্ত কিছু করে দিতে হবে, এটা দাসানুদাস হয়ে থাকতে হবে, এটা প্রাথমিক শর্ত। আবার বিভিন্ন সংগঠন আছে, সেই সংগঠনগুলো আপাত দৃষ্টিতে মনে হয় খুব বিদ্বজনের সংগঠন, সেখানেও এই ধরনের তেল দিতেই হবে শাসককে, সেটা যেই আসুক। কিন্তু এই শ্রেণীকে বাদ দিলে, যারা এই শ্রেণীর মধ্যে পড়েন, তারা কিন্তু রাজপথে প্রকাশ্যে নামেননি। অথচ 2024-এর 14ই আগস্টে নেমেছিল। পুলিশ থেকে, প্রশাসন থেকে, বিরোধী থেকে শাসক বুঝতে পারেনি। আমি নাম বলবো না, কিন্তু আপনারা জেনে রাখুন, সেই দিন রাত্রেবেলায়, অর্থাৎ 2024-এর সেই রাত্রেবেলায় চোখের পাতা এক করতে পারেননি এমন সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব যা আপনারা ভাবতে পারবেন না। মোহর পুলিশের কাছে ফোন গিয়েছে প্রভাবশালীদের, শুধুমাত্র জল মাপার জন্য কত ভিড় হয়েছে, সিথির মোড়ে কত ভিড় হয়েছে, বরানগরে কত ভিড় হয়েছে, আলিপুরে কত ভিড় হয়েছে, যাদবপুরে কত ভিড় হয়েছে, শ্যামবাজারে কত ভিড় হয়েছে, শোভাবাজারে ভিড় হয়েছে নাকি, আরজি করে এত লোক কোথা থেকে এলো। গোটা বাংলা জুড়ে বিভিন্ন রাজনৈতিক নেতারা পুলিশকে ফোন ঘুরিয়েছেন, সাংবাদিকদেরও ফোন ঘুরিয়েছেন। সাংবাদিকদের জিজ্ঞেস করছে, ভাই তুমি ওখানে আছো, কি মনে হচ্ছে বলো তো, এরা কাদের লোক?
আবার অনেকে ভাবছিল যে এরা সব বোধহয় বামের লোক। না, বামের এখন সেই ক্ষমতা নেই যে ওখানে অত লোক নিয়ে দাঁড়াবে। দেখুন, আমি জানি, আমি মানছি, আমি বামেদের দাবিটাকেও মানছি। মীনাক্ষী মুখার্জি এবং তার সঙ্গে যারা রয়েছেন, ক্যাপ্টেন হিসেবে মীনাক্ষী মুখার্জি আটকে দিয়েছিল আরজি করে। তিনি যদি না আটকাতেন তাহলে হয়তো অনেকে বলেন এভাবে ঘটনা পরম্পরা এগোতো না, এভাবে তীব্রভাবে মানুষের কাছে এই ঘটনা উঠে আসতো না। আমিও মানছি। কিন্তু তারপর সিপিএমের কি ভূমিকা ছিল? কি ভূমিকা ছিল? হ্যাঁ, আপনারা বলবেন বামেদের লোকেরা ছিল, একেবারে মিলেমিশে ছিল। আর সেরকম তো নকশালও ছিল, সেরকম তো অন্যান্য শক্তিও ছিল। অতি বামপন্থায় যারা বিশ্বাস করে তারা ছিল, যারা স্বপ্ন দেখত যে অস্ত্র ধরে বন্দুকের নলি ক্ষমতার উৎস, তারাও ছিল। আসলে তারা নয়, তাদের এই মুরদ নেই, তাদের এই মাজার জোর নেই। ওইভাবে নকশাল আন্দোলন গত 7-এর দশকের পর তাদের সেই মাজায় জোর নেই। তাহলে কারা নেবেছিল? আসলে নেবেছিল ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা, চাকরি করেন বা বিভিন্ন ধরনের বৌদ্ধিক কাজকর্ম করেন, পড়াশোনা মেধার সঙ্গে জড়িয়ে আছেন, অথবা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ শিক্ষিত, শিক্ষিত মানুষজন নেমে এসেছিল। আবার এমন অনেক মানুষ নেমে এসেছিলেন যাদের তথাকথিত মেহনতি মানুষ বলা হয়, যারা কায়িক শ্রম করেন কিন্তু যাদের বুদ্ধি আমাদের এখানকার তৈলাক্ত বিদ্যজনেদের থেকে অনেক ওপরে। আমি এরকম একজনকে চিনি যিনি চায়ের দোকানে চা পরিবেশন করেন, সেটাই তার কাজ। তিনিও সেদিন রাত্রেবেলায় এসেছিলেন। আমি জিজ্ঞেস করেছিলাম তাকে, আপনি কেন এসেছেন? শ্যামবাজারের মোড়ে তার সঙ্গে দেখা, বয়স তার ধরে নিন 60-এর কাছাকাছি। তিনি এসেছেন কেন? তিনি এসেছেন তার জীবনের অভিজ্ঞতায়। তার মনে হয়েছিল সমাজটা একটা অন্ধকারে ঢেকে যাচ্ছে। আমি এসব কথা এই কারণে বলছি যে এই প্রথম একটা আন্দোলন যেখানে কোনো বিদ্যজনকে দেখবেন না, কবি, সাহিত্যিক, চলচ্চিত্রকার এদের দেখবেন না। হ্যাঁ, কিছু চিত্র অভিনেতা অভিনেত্রী, কিছু মানুষ নেমেছিলেন, কিন্তু তারা সংখ্যায় খুব কম। কিন্তু যারা 2011-তে যারা পরিবর্তনের মুখ ছিলেন, তাদের কেউ নামেননি, নামার সাহস দেখাননি। হ্যাঁ, নির্জনে হয়তো তারা কেঁদেছেন, হয়তো শাসক যাতে শুনতে না পায় সেই জন্য বাড়ির শাওয়ার খুলে হয়তো বাথরুমে তারা কেঁদেছেন। জলের শব্দ বাইরে থেকে শুধু শোনা গেছে, তাদের কান্নার শব্দ শোনা যায়নি। দেখুন, সেটা তাদের ব্যক্তিগত আত্ম উপলব্ধি, কিন্তু সমাজে তাদের কোনো গুরুত্ব নেই। তার কারণ অভয়ার ক্ষেত্রে তারা নামেনি। নামলে জানে তাদের মাসোয়ারা বন্ধ হয়ে যাবে। বিভিন্ন কমিটিতে তারা থাকে, সেই কমিটিতে তারা থাকতে পারবে না। তাদের প্রত্যেকের লোভ রয়েছে, বিশেষ করে পুরস্কারের লোভ রয়েছে। ক্ষমতার অলিন্দে থাকার একটা সুবিধা আছে, সবসময় টাকা পয়সা নয়, কিন্তু একটা সুবিধা আছে। ধরুন, কলকাতা থেকে বোলপুরে যাবে, তার পাইলট কার পুলিশকে বলে পেয়ে গেল। এইসব সুবিধাগুলো তো নিতে হবে, তাই তারা মুখ খোলেনি। বাংলার বৃদ্ধজনেরা একজন দুজনকে বাদ দিলে কেউ মুখ খোলেননি। আসলে এরা বৃদ্ধজন নয়, এরা হচ্ছে শাসকের যেমন ল্যাটেল বাহিনী আছে, তেমন শাসকের আরেকটা বাহিনী আছে, যে বাহিনীগুলোর কাজ হচ্ছে একেবারে মঞ্চ শোভিত করে রাখা। অর্থাৎ বৃদ্ধজন বুদ্ধিজীবীরা নেই এখানে কোনো রাজনৈতিক দল, এবং এ রাজ্যের প্রধান বিরোধী দল তারা তো নেই। তাদের গো ব্যাক বলা হয়েছে বলে এমন গোসা হয়েছে, তারা সে আন্দোলনেই যায়নি। এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রের মন্ত্রী, তিনি অভয়ার বাবা মাকে সময় পর্যন্ত দেননি। অর্থাৎ এক কথায় পুলিশের ভাষায় বলতে গেলে বলতে হয়, সেদিন রাত্রে যে মব এসছিল, সেই মব যে আসতে পারে এটা ধারণা ছিল, কিন্তু আনআইডেন্টিফাইড। মানে আপনি সেই ভিড়কে আপনি বলতে পারবেন না বামেদের ভিড়, গেরুয়াদের ভিড় বা তৃণমূলের ভিড়, আপনি বলতে পারবেন না। তার কারণ এই ভিড় আসছে, কাতারে কাতারে মানুষ আসছে, এদের আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। আইডেন্টিফাই যাদের করা যেত তাদের আইডেন্টিফাই করা হয়নি। কাদের করা যেত? আরজি কর যারা ভাঙচুর করেছিল, যারা শুধুমাত্র অশিক্ষিত হওয়ার দরুন মানে সাপে বর হয়েছে,
তারা ফ্লোর আর তলা বুঝতে পারেনি, তা নাহলে পুরোটাই তছনছ করে দিত। তারা শুধু একমাত্র আইডেন্টিফাই করা গেছে তারা কারা, আপনারা সবাই জানেন তারা কারা, বাদ বাকি কাউকে আইডেন্টিফাই করা যায়নি এরা কোথা থেকে এলো। তারপর 1 বছর ধরে একেবারে সরেজমিনে তদন্ত হলো। সে তদন্ত নিয়ে আসছি পরে, আপনার দেখাবো, সেই তদন্ত দেখাবো, বলবো কিভাবে তদন্ত হয়েছে। কিন্তু তার আগে জেনে রাখুন 14ই আগস্ট ক্যালেন্ডারের নতুন অভয়া দিবস। কেন বলছি? ওটা হচ্ছে সূত্রপাত 2024-এর 14ই আগস্ট। আপনারা যদি তারপর দেখেন সেটা যাদবপুর হতে পারে, শ্যামবাজার হতে পারে, সেটা বিভিন্ন জায়গা হতে পারে, কলকাতা এবং পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন মানুষ জড় হয়েছে 2025-এ, অর্থাৎ প্রথা শুরু হয়ে গেল। 2024-এ যা শুরু 2025-এ, এবং যার সরকারি আসুক না কেন 2026, 2027, 2028 লিখে রাখুন, মানুষ মনে করবে অভয়া প্রতীক হয়ে দাঁড়িয়েছে, অভয়া প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এবং আপনারা দেখবেন সেই এক ছবি, রাস্তায় গ্রাফিতি আঁকা, রাস্তায় বিভিন্ন কিছু আঁকা, এবং 14ই আগস্ট রাত দখল একেবারে পরিষ্কার রাস্তায় লেখা। এবং আপনারা যদি সেটা পড়েন, আপনারা প্রত্যেক জায়গায় দেখবেন আর্তনাদ ভেসে উঠছে, বিচার চাই, বিচার চাই, সবার একটাই সুর, আরজি করের বিচার চাই, চারিদিকে দেখবেন। আবার দেখবেন সেখানে বিভিন্ন সনদ পেশ করছে, দাবি পেশ করা হচ্ছে, আবার রাত দখল লেখা হচ্ছে। ওদের যতই আঁখি রক্ত হবে, মোদের আঁখি ফুটবে। প্রতিবাদ, প্রতিবাদে গোটা পশ্চিমবাংলা এবং অবশ্যই কলকাতা প্রতিবাদে ফুটছে। সেটা যাদবপুরে হতে পারে, সেটা শ্যামবাজারে হতে পারে, সেটা অন্যান্য জায়গায় হতে পারে। এটা তো যাদবপুর তো উত্তাল ছিল, এবার আমরা দেখাবো মানে দক্ষিণে শুধু নয় উত্তরেও তাই। শ্যামবাজারে তামান্নার মা স্বয়ং ছিলেন, তিনি যে কথা বলেছেন সে কথাগুলো যদি শোনেন, এবং অভয়ার যন্ত্রণায় আমরা কাতর, তারপর যদি তামান্নার কথা শোনেন, তাহলে আপনি বুঝবেন যে তামান্নার মা ছুটে এসেছেন, কারণ তিনিও জানেন 14ই আগস্ট একটা দিন, এই দিনটা প্রতিবাদের দিন, এই দিনটা দিনভর লড়াইয়ের দিন, আর রাতটা দখলের রাত। মানে আপনারা কলকাতার দক্ষিণে যে ছবি দেখছেন, উত্তরে একই ছবি, একই ছবি, শুধু মুখগুলো পাল্টে গেছে, কিন্তু মুখের যন্ত্রণা পাল্টায়নি। স্লোগান এক এক জায়গায় এক এক রকম। এটা কোনো রাজনৈতিক দলের বস্তাপজা স্লোগান নয়, বা অমুক দেশ তমুক দেশ থেকে স্লোগান চুরি করে আনা নয়। এই স্লোগান বাংলার অন্তঃস্থল থেকে, আমাদের হৃদয় থেকে, আমাদের পুঞ্জীভূত ক্ষোভ থেকে, বিচার না পাওয়ার আর্তনাতে, তদন্ত না হওয়ার আর্তনাতে এই স্বর আমাদের কণ্ঠ থেকে বেরোচ্ছে উত্তর এবং দক্ষিণে। এখন প্রশ্নটা হচ্ছে, অনেকে ভেবেছিল যে 14ই আগস্ট, তারপর তো দুর্গা পুজো, তারপর এত কিছু হলো, কিচ্ছু হবে না। সত্যি কি হলো না? সত্যি কি হলো না? 14ই আগস্ট চিহ্নিত হয়ে গেল অভয়া দিবস হিসেবে। এই দিনটাতে মানুষ একত্রিত হবে, গর্জে উঠবে, আর রাজনৈতিক দলগুলো তারা লজ্জায় মুখ ঢাকবে, কারণ এই মাস, এই জনগণ তারা পাবে না। হ্যাঁ, আমি মানছি 2024-এর 14ই আগস্টের সঙ্গে 2025-এর 14ই আগস্টের তফাৎ একটাই, রাজনৈতিক দলগুলোর যে অংশগ্রহণ তাতে তফাৎ একটাই, যে অনেক বেশি বামেরা মুখর হয়ে গিয়েছে। 2024-এর 14ই আগস্টে বামেরা এতটা তাদের রাজনৈতিক, তারা উপস্থিত ছিলেন, অবশ্যই উপস্থিত ছিলেন, এবং অবশ্যই সংগঠিত করেছেন, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু এতটা তারা পার্টির এতটা প্রকাশ করেননি, কিন্তু এবার করেছেন। কনিনিকা ঘোষ থেকে শুরু করে আমি সবাইকে দেখলাম, বিভিন্ন জায়গায় সিপিএম পার্টির লোকেদের, নেতাদের মুখ দেখা গেছে। গত 14ই আগস্টে কিন্তু সেই নেতাদের মুখ দেখা যায়নি, দেখা গিয়েছিল কর্মী, সমর্থক, পার্টি দরদি, যারা পশ্চিমবাংলায় বামেরা, তাদের দরদিদের দেখা গিয়েছিল, পরিচিত মুখ দেখা যায়নি, কিন্তু এবার দেখা গেল। কিন্তু প্রশ্ন উঠছে এখান থেকে যে সিপিএম বা বামেরা
যে কাজ করতে পারলেন ভারতীয় জনতা পার্টি, যাদের এ রাজ্যে লড়াইটা অন্তত মুখে তৃণমূল কংগ্রেস তাদের প্রধান বিরোধী, শাসককে উল্টে দেবেন বলেন, তারা কোথায় গেল? যেখানে এই রকমভাবে গোটা বাংলায় এবং কলকাতাতে মানুষ নেমে এসেছে প্রতিবাদে, এবং সেই প্রতিবাদটা শাসকের বিরুদ্ধে প্রতিবাদ, এটা তো জলের মতো পরিষ্কার। এর জন্য তো রকেট সায়েন্সও দরকার হয় না, এর জন্য দাস ক্যাপিটালও পড়তে হবে না, এর জন্য 4 পাতা গান্ধীও পড়তে হবে না, 2 পাতা সাভারকারও পড়তে হবে না। এটা তো জলের মতো পরিষ্কার যে এটা শাসকের বিরুদ্ধে আন্দোলন। শাসক দোষী কেন? তার কারণ যারা এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছেন তারা সবাই কেউ না কেউ শাসকের ঘনিষ্ঠ। সঞ্জয় রায়, সে ওয়েলফেয়ারে ছিল, সে পুলিশের মধ্যে, সে শাসকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ডক্টর সন্দীপ ঘোষ পদত্যাগ করার পরও তাকে আরও একটি প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের প্রধান পদে তাকে সরকার নিজেই নিযুক্ত করেছিল, স্বাস্থ্য ভবন সরকার। যদিও বলে পরবর্তীকালে নাকি কেউ জানতো না, কেউ জানতো, কিন্তু খাতায় কলমে তো এটা পরিষ্কার যে সে পদত্যাগ করেছে স্বাস্থ্য দপ্তর থেকে। তাকে আবার কি বলছে যে তুমি অমুক আরেকটি প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানে তুমি প্রধান হয়ে ওঠো। তাহলে এই লড়াইটা তো শাসকের বিরুদ্ধে লড়াই। তাহলে ভারতীয় জনতা পার্টি নেই কেন? নেই কেন? জানি তৃণমূল কংগ্রেস অনেকে ভাবেন ভারতীয় জনতা পার্টির পছন্দের শত্রু, বাম কংগ্রেস পছন্দের শত্রু নয়। জানি কেন্দ্রের সরকার চালাতে গেলে সমীকরণের দরকার হয়, সেই সমীকরণের অঙ্গ হিসেবে অনেকে মনে করেন ভারতীয় জনতা পার্টির লক্ষ্য ক্লাসে ভালো সেকেন্ড হওয়া, অর্থাৎ কোনো দিনই ক্ষমতায় আসবে না, সেকেন্ড থাকবে। কেন সেকেন্ড থাকবে? যাতে বাম কংগ্রেস সেই জায়গাটায় না আসতে পারে। যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় চলে আসে তাহলে বিজেপির পাকা ধানে কে মই দেবে? তার কারণ প্রথমত বঙ্গ বিজেপি এখনও সেই সাবালক হয়ে ওঠেনি। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এরা চেষ্টা করছেন, কিন্তু চূড়ান্ত ক্ষয়ক্ষতি রয়েছে এদের নিজেদের মধ্যে। এবং শুধু তাই নয়, কেন্দ্রেও জানে যে ভারতীয় জনতা পার্টি যদি এখানে চলে আসে ক্ষমতায়, অনেকেই মনে করেন, আমি আপনাদের বলছি এটা চিরসত্য বা এটা প্রমাণিত সত্য না, এটা অনেকে মনে করেন। কি মনে করেন? যে এখানে যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় চলে আসে তাহলে ক্ষমতায় না থাকলে এখনকার শাসক টুকরো টুকরো হয়ে যাবে, বাম কংগ্রেস সেই জায়গাটা দখল করে নেবে, এবং বাম হচ্ছে তাদের থিওরিটিক্যাল মতাদর্শগতভাবে ভারতীয় জনতা পার্টির শত্রু, আর কংগ্রেস হচ্ছে সাংগঠনিকভাবে গোটা দেশে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। আমি যদি এই থিওরি যদি হয় তাহলে হ্যাঁ, অভয়ার মঞ্চে যায়নি বা অভয়ার ঘটনায় ছিল না ভারতীয় জনতা পার্টি, এই কারণে হতে পারে। এবং এই যে নবান্ন অভিযান, দেখুন নবান্ন অভিযান একমাত্র ভারতীয় জনতা পার্টির 2-3 জন চেনা মুখকে দেখা গেছে। যেমন আমরা দেখেছি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অগ্নিমিত্রা পাল ছিলেন, এরা ছিলেন। কিন্তু 14ই আগস্টের রাত্রে হয় তারা যাননি অথবা তারা সাহস করেননি। কেন? রাজ্যে যদি তোমাদের ক্ষমতায় আসতে হয় তাহলে তো ভাই তোমাদের আসা উচিত ছিল। শাসকের বিরুদ্ধে এই রকম প্ল্যাটফর্ম আর কোথায় পাওয়া যাবে? তাহলে কি একটা বিরাট বিস্ময় চিহ্ন। তারা প্রধান বিরোধী বিধানসভায়, এত বড় ঘটনা পশ্চিমবাংলার ইতিহাসে হয়নি। এক পিসও কমিউনিস্ট নেই, এক পিসও কংগ্রেস নেই, বিরোধী শুধুমাত্র এখন কারা? ভারতীয় জনতা পার্টি। আর অবশ্যই নওশাদ সিদ্দিকী রয়েছেন আইএসএফ, মুখেই বাম। কতটা বাম তারা সেই নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু আর যাই হোক, নওশাদ সিদ্দিকী তো কমিউনিস্ট নয়। পশ্চিমবাংলার বিধানসভায় এই প্রথম কোনো কমিউনিস্ট নেই, এক পিসও কমিউনিস্ট নেই। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এবং আরএসএস এর থেকে বড় জয় কি হতে পারে? এত বড় একটা জয়ের পরেও আমার তো মনে হয় ওই 70 না 77 কটা আসন আছে বিধানসভায় এখন, ওনারাও জানেন না, আমরাও জানি না, এমনকি যারা দল বদলু তারাও জানেন না কি জানি না, কিন্তু সেই বিতর্কে যাব না। কিন্তু তৃণমূলকে হারানোর থেকেও তারা বিরাট একটা কাজ করে ফেলেছে। তারা কি করেছে? যে
পশ্চিম বাংলায় যেখানে বাম মনোভাবাপন্ন সেইখানে ইতিহাস রচনা করে ফেলেছে। এটা কিন্তু ভারতীয় জনতা পার্টির যারা খুব তাত্ত্বিক নেতা এবং আরএসএস যারা করেন অর্থাৎ সংঘ পরিবারে আছেন তাদের কাছে এটা বিরাট শ্লাঘার বিষয় যে এক পিসও কমিউনিস্ট নেই। কোথায় নেই? বিধানসভায় নেই। তাহলে তো ভাই তোমরা অনেক দূর এগিয়ে গিয়েছিলে, তাহলে আবার 2 পা এগিয়ে 1 পা পেছও কেন? নবান্ন অভিযান করে ফেলেছিলে। আমি জানি তোমাদের একজন সাংসদ প্রাক্তন বিচারক তাকে গোব্যাক বলা হয়েছিল বলে রাগে দুঃখে বিজেপি আর যেত না, কিন্তু তারপর তো নেমেছিল। অভয়ার বাবা মা তার সঙ্গে কথা হয়েছে, দেখা হয়েছে, তা সত্ত্বেও অভয়া দিবসে কেন নেই ভারতীয় জনতা পার্টি? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং ভারতীয় জনতা পার্টি অভয়া দিবসে না নেবে সত্যি কি লাভ হলো? সাধারণ হিসেব বলছে লাভের থেকে ক্ষতি বেশি হয়েছে, যদি না পেছনে ব্যাকডোরে কোনো সেটিং থাকে। দেখুন, সোজা কথা সোজাভাবে বলবো, অর্থাৎ নবান্ন অভিযানে এর রাজ্যের দুটো শক্তি নেই, শাসক নেই, বিরোধী নেই। কিন্তু সত্যি কি নেই? অনেকে বলেন না থাকাটাই সবচেয়ে বড় থাকা। আসলে কোথাও ভারতীয় জনতা পার্টি তারা জানেন একটা অস্বস্তি রয়েছে যে অভয়া দিবস পালিত হবে। তারা কিংকর্তব্য বিমূঢ়। কীরকম? এটা শুধু তারা নয়, যে কোনো থিওরিটিক্যাল পার্টি, তাত্ত্বিক পার্টি, তারা কিছু কিছু বিষয়ে ভয় পায়। আর যে পার্টিগুলো কোনো তত্ত্ব নেই, তাদের কোনো স্কুল অফ থটস নেই, মানে তাদের কোনো চিন্তাভাবনাই নেই। যেমন ধরুন, এই পশ্চিমবাংলার মার্কসিস্টরা অনেক দিন ধরে ভাবতেন শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাকে কিভাবে ব্যাখ্যা করব। অনেক দিন ধরে তারা ভাবতেন তাহলে জয় গোস্বামীর কবিতাকে আমরা কিভাবে ইন্টারপ্রেট করব। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে, আপনারা দেখবেন বিখ্যাত বই আছে মার্ক্সবাদীর চোখে রবীন্দ্রনাথ, অরুণ বাবু বলে একজনের লেখা, খুব বয়স্ক মানুষ ছিলেন, এখন নেই পৃথিবীতে। এই যে মার্ক্সবাদীর চোখে রবীন্দ্রনাথও মুশকিলে ফেলে দিয়েছিল কমিউনিস্ট পার্টিকে। যে কারণে দেখেন না যে এখনও কমিউনিস্টদের সেই দায় বহন করে নিয়ে চলতে হয়, তার কারণ রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি বলা হয়েছিল। আসলে তাত্ত্বিক পার্টিগুলো একটু মুশকিলে পড়ে যায়। তারা যখন এমন কোনো ঘটনার সামনে পড়ে বা এমন কোনো ব্যক্তিত্বের সৃষ্টিকর্মের জায়গায় পড়ে যেখানে দাঁড়িয়ে তারা তাদের তত্ত্ব টালমাটাল হয়ে যায়, তখন তারা যদি খুব খুব ভালো তাত্ত্বিক আত্মীকরণ না থাকে, তারা সেটাকে ইন্টারপ্রেট করতে পারেন না, অর্থাৎ তারা সেটাকে ব্যাখ্যা করতে পারেন না। অনেকে বলছেন ভারতীয় জনতা পার্টি, বঙ্গ বিজেপি আসলে অভয়া দিবসকে তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করতে পারছে না। সুতরাং ভেবে দেখুন, পশ্চিমবাংলাতে কখনো আপনারা এত মানুষ দেখেছেন যারা এ রাজ্যের শাসক এবং প্রধান বিরোধী দল ছাড়া এত বড় জনসমাগম হয়েছে? এ কারণে আপনাদের বলছি না, মানুষের হৃদয়ে গেঁথে গেছে 14ই আগস্ট মধ্যরাত মানে অভয়ার রাত, অভয়ার জন্য রাত দখল করব। শুরু হয়ে গেছে ক্যালেন্ডারের নতুন দিন। এবং না থেকেও ভারতীয় জনতা পার্টি তারা অস্বীকার করতে পারবে না এই অভয়া দিবসের গুরুত্ব, যেমন অস্বীকার করতে পারেনি সরকার। এবার আপনারা বলবেন, আচ্ছা মশাই, সারাটা দিন তো দেখলাম কই সরকার থেকে বা সরকার পক্ষের কেউ তো এক টুকরো কোনো রকম প্রতিবেদন বা কোনো রকমভাবে বিজ্ঞপ্তিও দেয়নি, কেউ লেখেইনি, আপনি বলার কে? শুনুন, অভয়া দিবস এমন দিবস কেউ আসলে সেটাকে অবজ্ঞা করতে পারছে না, চাইলেও সেটাকে অবহেলা করতে পারছে না। কেন? দেখুন সেদিন কি হয়েছিল। ধনধান্যে কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? বিশ্বজয়ী প্রকল্প সবুজ সাথীর ফেজ 11 সাইকেল দেওয়ার কাজ আমরা শুরু করব। এর আওতায় 2025-এর ক্লাস 9-এ পড়ে এমন 12.5 লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পাবে। আমার সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক অভিনন্দন। আমি পুরোটা আর পড়ছি না।
৬২ দেশের বহুশত প্রকল্পের মধ্যে প্রথম স্থান অধিকার করে ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছে। সবুজ সাথী চালু হয়েছে, ছাত্রছাত্রীদের সাইকেল দিয়েছি, কন্যাশ্রী প্রকল্প বিশ্বজয়ী। এটা অত্যন্ত আনন্দের প্রকল্প। চালু হওয়ার পর অনেক বেশি সংখ্যক মেয়ে এখন স্কুলে পড়াশোনা করছে। মেয়েদের মধ্যে স্কুল ড্রপ আউটের সংখ্যা এই জন্য আমরা আগের জমানার তুলনায় উল্লেখযোগ্যভাবে কমাতে পেরেছি। প্রাইমারিতে 2011-12 সালে ড্রপ আউট ছিল 3.60% এবং 2023-24-এ তা নাকি হয়েছে 0%। দেখুন, আমাদের দেশে, আমাদের সমাজে সরকারি তথ্য ঠিক কি ভুল বলতে পারবো না, আমি গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু যদি সত্যি হয় এর থেকে আনন্দের আর কি হতে পারে? যদি সত্যি হয় আনন্দের কি হতে পারে? এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ 14ই আগস্টেই কেন ঘোষণা? এত কিছু ঘোষণা কেন? মেয়েদের ড্রপ আউট, মহিলা কন্যাশ্রী প্রকল্প, ছাত্রছাত্রীদের সবুজ সাথী, এত কিছু ঘোষণা কেন? এত কিছু ঘোষণা করছেন কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কেন ঘোষণা করলেন? কেন? তার কারণ অনেকে বলছেন আসলে এটা 14ই আগস্ট। 14ই আগস্টকে আসলে শাসক অথবা প্রধান বিরোধী দল অথবা অন্যান্য রাজনৈতিক দল কেউ আর অবজ্ঞা করতে পারছেন না। আপনাদের বলছিলাম না, আপনাদের বিস্তৃতভাবে বলবো, গত 14ই আগস্ট 2024 শক খেয়েছে সমস্ত রাজনৈতিক দল। ভাবতে পারিনি পাড়ার মেজো ছেদো ছেনো মস্তান যারা পার্টি করে, এখানে আর বা রেফ নেই, পার্টি করে আর কি, পার্টি করি, এই পার্টি করা পাতি এই মস্তানগুলো কি করেছে গত 1 বছর ধরে? চমকেছে। যে কলেজের মেয়েটি সেদিন রাত্রেবেলায় বেরিয়েছিল পাড়া থেকে, দাঁড়িয়েছিল 14ই আগস্ট 2024-এ, তাকে 1 বছর ধরে সহ্য করতে হয়েছে। কি সহ্য করতে হয়েছে আপনারা বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন? এরকম অনেক দোকান আছে, অটো টোটো চালক আছেন, তারা 14ই আগস্টে এসেছিল বলে তারা টোটো অটো চালাতে পারেনি। হাওড়াতে এরকম 2 জন আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল, আপনাদেরও মনে আছে, আমাদের টাফ টক টাফ ফাইটে আমরা দেখিয়েছি তাদের। এরকম অনেকে আছে, অনেক গায়ক গায়িকা আছে, 14ই আগস্টে তারা পথে নেমেছিল বলে তারা গানের অনুষ্ঠান পায়নি। তারা অভিযোগ করেছেন, আমার অভিযোগ নয়। এরকম চিত্র অভিনেত্রী আছে, তার বাড়ির সামনে তাকে অসামাজিক হিসেবে প্রতিপন্ন করা হচ্ছে, পোস্টার ফেলা হয়েছিল, সেটাও 14ই আগস্টেই। এই 14ই আগস্টে তার জের হচ্ছে ওই 14ই আগস্ট। এখন একটা প্রশ্ন রয়েছে যে 2026-এর বিধানসভা নির্বাচনে আদৌ কি অভয়াকাণ্ডের কোনো প্রভাব পড়বে? উত্তরটা একই সঙ্গে হ্যাঁ এবং না। উত্তরটা হ্যাঁ এই কারণে, তার কারণ অবশ্যই প্রভাব পড়বে। তার কারণ মানুষের হৃদয়ের ভেতরে কোথাও গেঁথে গিয়েছে। কোনো রাজনৈতিক দল, কোনো বস্তা পচা রাজনৈতিক দলের কপচানো স্লোগান নয়, মানুষ নিজে থেকেই নিজের স্লোগান বার করে নিয়েছে। অর্থাৎ মানুষ নিজে মনে করছে অবিচার হয়েছে অভয়ার সঙ্গে, এবং তার জন্য সিস্টেমকে দায়ী করছে। এবং সেই সিস্টেমের মধ্যে সমস্ত রাজনৈতিক দল যেমন আছে, শাসকও আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বারবার বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে শাসকের পক্ষ থেকে এই আন্দোলনটা থেকে দৃষ্টি ঘুরিয়ে নেওয়ার, পারেনি, কিছুতেই পারেনি। আবার যারা প্রধান বিরোধী দল এ রাজ্যের, তারা এক কথায় অভয়ার ক্ষেত্রে তারা গাদ্দারি করেছে সাধারণ মানুষের সঙ্গে। অর্থাৎ বিরোধী হিসেবে তাদের জনগণের পক্ষে যে ভূমিকা পালন করার কথা ছিল সেটা করেননি। তবে হ্যাঁ, শেষ মুহূর্তে আমরা দেখলাম শুভেন্দু অধিকারী তিনি পথে নেমেছেন। অনেকেই মনে করেন একদিকে শাসক দল, তাদের চেলা চামুন্ডা শাসন ক্ষমতায় থাকা, মানুষের সঙ্গে বিভিন্ন সময় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা, মস্তানি করা পাড়ায় পাড়ায়, এবং এই মস্তান সর্বস্ব রাজনৈতিক দল শাসকের, যা একসময় বামেদের কপালে জুটেছিল, যার জন্যে বিভিন্ন সময় বামেদের বলা হতো, ঠিক একইভাবে আজকে তৃণমূল কংগ্রেসকেও সে দায় নিতে হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
বাম আমলে পাড়ার সেই সমস্ত মস্তানরা, কন্ট্রাক্টররা, প্রমোটারদের চেলাচামুন্ডারা, দালালরা সেই সময় যেমন বাম ঘেঁষা ছিল, এখনের শাসক ঘেঁষা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাদের প্রতি মানুষের একটা তীব্র ঘৃণা আছে, এবং এই তীব্র ঘৃণাটা বর্ষিত কি হয় না? হয়, সুযোগ পেলে সেটা হয়। তা না হলে 2011-তে বামেরা হারলো কেন? কমিউনিস্টদের চলে যেতে হলো কেন? যদিও কমিউনিস্ট বলে ফেললাম, কমিউনিস্ট পার্টি বলা উচিত। এখানকার বাংলার কমিউনিস্ট পার্টি কতটা কমিউনিস্ট সেটা নিয়ে অনেকের সন্দেহ আছে, আমি সে বিতর্কে যাচ্ছি না। তাহলে কি লাভ হলো? অর্থাৎ মানুষ যদি সুযোগ পায়, মানুষ বুঝিয়ে দেবে। এখন প্রশ্নটা হচ্ছে, সুযোগ কি পাবে? দেখুন একটা কথা বলি, যে একজনও ভোটার, বিহারে জানি এত বিতর্ক চলছে, একজনও যদি বৈধ ভোটার, নাগরিক ভোট না দিতে পারে, সেটা আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আমাদের গণতন্ত্রে এটা অত্যন্ত গর্হিত অপরাধ হবে। আবার এটাও ঠিক কথা, যদি ঝাড়াই বাছাই না হয়, তাহলে এত ভুয়ো ভোটার ঢুকে রয়েছে, সেই ভুয়ো ভোটারগুলো যদি ভোট দিয়ে দেয়, তাহলে তো সাধারণ মানুষের ভোটের গুরুত্বই থাকছে না। সুতরাং SIR যদি সংবেদনশীলভাবে, আমি বারবার করে বলছি, সংবেদনশীলভাবে হয়, ভুয়ো ভোটার, জালি ভোটার, একই ভোটারের 2-3 জায়গায় নাম আছে, বা যারা এই দেশের নাগরিক নয় তাদের নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ না দেওয়া হয়, সেক্ষেত্রে অভয়াকাণ্ডের কোনো প্রভাব পড়বে না। তার কারণ ওই জালি ভোট যেটা পড়বে, সেই ভোটটা ঢেকে দেবে সত্যিকারের ভোটকে। এটা একটা মত যেমন রয়েছে। এবার আমি আরেকটা মতের কথা বলি, যে ভারতীয় জনতা পার্টি যদি সত্যি তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করে, তাহলে কি অভয়ার ভোট পাবে? অভয়া দিবসের যে মানুষ নেমে এসেছে তাদের ভোট পাবে? সম্ভবত না। কেন বলছি? তার কারণ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতা নেত্রী তাদের কথাবার্তা, তাদের কথার মধ্য দিয়ে অভয়ার সম্পর্কে খুব যে সংবেদনশীল ব্যাপার প্রকাশ পেয়েছে তা নয়। ব্যতিক্রমী অবশ্যই শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পাল, কারণ তারা কিছুটা হলেও, তারা শেষ দিকে হলেও, 1 বছর বাদে হলেও তারা কিন্তু পথে নেমেছিলেন, যদিও 14ই আগস্টে তারা নামেননি। সুতরাং ভারতীয় জনতা পার্টি, বিজেপি, বঙ্গ বিজেপি কি আদৌ অভয়ার বা অভয়াকাণ্ডের জন্য কিছু পাবে? ছাত্র সমাজ একটা আন্দোলন করেছিল, নবান্ন অভিযান, আগের বছর, এই বছর চেষ্টা করছে। তার ভোটটা তাহলে কোন দিকে যাবে? বাদবাকি যারা শহুরে এবং যারা চিন্তা ভাবনা করেন শহর এবং গ্রামাঞ্চলে, তারা কি ভোটটা প্রধান বিরোধীকে দেবে? আমাদের পশ্চিম বাংলায় হতে পারে এরকম, একটা আসনে শাসক বিরোধী সব পার্টি একযোগে বলল যে ঠিক আছে, অভয়ার মা বা বাবা দাঁড়াক, আমরা কেউ প্রার্থী দেব না, সে নির্দল হয়ে দাঁড়াবে। না, এটা সম্ভব নয়। তার কারণ কেউ 14 তলায় ফিশ ফ্রাই খেয়েছে, তো কেউ সংসদে ফ্লোর ম্যানেজমেন্ট করেছে। সম্ভব নয়। এ রাজ্যের বিরোধীদের সম্ভব নয় যে ঠিক আছে, আমরা একটা সিট সবাই ছেড়ে দিলাম, এই সিটটা শাসককে আমরা সবক শেখাবো, আমরা অভয়ার বাবা বা মাকে আমরা দাঁড় করাবো, আমরা তাকে দাঁড় করাবো, আমরা কোনোভাবে কোনো পার্টির প্রতীক দরকার নেই, নির্দল হিসেবেই তিনি তারাক, আমরা কেউ প্রার্থী দেব না। হবে না। আমি বলে দিচ্ছি হবে না। আপনি বলতে পারেন তুমি কে হে বলা? হবে না। সেটা ফিশ ফ্রাই খাওয়াও হতে পারে, সেটা অনেক ভিডিও, অনেক কিছু ফুটেজ কারোর হাতে রয়েছে, সেই ভয়েতেও কেউ নাও করতে পারে। সুতরাং এটা হবে না, সম্ভব নয়। আমি আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, সবকটা রাজনৈতিক দল এরা মুখে যা বলে কাজে সেটা করে না। এরা প্রত্যেকে নাটুকে ধরনের, প্রত্যেকে যে যার মতো নাটক করে। এদের যদি সত্যি সদিচ্ছা থাকতো, তাহলে আজকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এরকম দমবন্ধকর হতো না। অভয়া মানে কি? অভয়া মানে যে ভয়কে অতিক্রম করে। আমি আপনাদের বলছি, এ রাজ্যের বিরোধী দলগুলো আসলে ভয় অতিক্রম করতে পারছে না। কিসের এত ভয়? আর এদের প্রত্যেকেরই সম্পত্তি আছে, এদের প্রত্যেকেরই না আলাদা আলাদা ফাইল আছে। কেউ একটু এদিক ওদিক হয়ে গেলেই মুশকিল হয়, ওপর থেকে চাপ দেওয়া হয়।
আর সেই জন্য আমাদের এ রাজ্যের শাসক এবং বিরোধীদের মধ্যে একটা গোপন গাঁটছাড় ব্যাপার রয়েছে। আপনি শুনেছেন প্রথম শ্রেণীর কোনো বিরোধী নেতার কিছু অসুবিধা হয়েছে? শোনেননি। হ্যাঁ, অনেকেই বলবেন মীনাক্ষী মুখার্জি তো জেলে গিয়েছিল। যুবনেত্রীর জেলে যাওয়া আর প্রধান বিরোধী দল যারা, তাদের কারো জেলে যাওয়ার মধ্যে তফাৎ আছে। কি তফাৎ, এ নিয়ে একটা পুরো এপিসোড করব, কিন্তু একটা জিনিস আপনাদের খুব পরিষ্কার বলি, উত্তর হ্যাঁ বা না, দুটোই হতে পারে। তার কারণ যদি সব কিছু ঠিকঠাক হয়, যদি নির্বাচন কমিশন ঠিক করে নির্বাচন করাতে পারে, তাহলে প্রভাব আছে। আর যদি নির্বাচন কমিশন ব্যর্থ হয়, তাহলে কোনো প্রভাব নেই। অর্থাৎ সমুদ্রের জলে ওই কয়েক বিন্দু, কয়েক পাত্র জল, কিচ্ছু এসে যাবে না। এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনের ভূমিকা। দেখুন, এই রাজ্যে কোনো বিরোধী দল, তার সেই শক্তি নেই প্রত্যেকটা বুথে পোলিং এজেন্ট দেবে। শক্তি থাকলেও পারবে না, লড়াইতে পারবে না। একমাত্র নির্বাচন কমিশনই পারে এর রাজ্যে সুষ্ঠুভাবে ভোট করাতে, এবং নির্বাচন কমিশনকেও প্রমাণ করতে হবে। নির্বাচন কমিশনের জন্য যে অফিসাররা কাজ করেছে, তারপর যারা খুব সাহসী পদক্ষেপ নিয়েছে, তারপর নির্বাচন কমিশন চলে যায়, আবার যখন সরকার গঠন হয় তাদের কম্পালসারি ওয়েটিংয়ে চলে যেতে হয়, অথবা খারাপ পোস্টিংয়ে গুমড়ে মরতে হয়। তাহলে কোন সরকারি অফিসার নির্বাচন কমিশনের কথা শুনে সাহসী পদক্ষেপ নেবে? এই প্রশ্নের উত্তর নির্বাচন কমিশনকে দিতে হবে। নির্বাচন কমিশনকে এটাও বলতে হবে, আমরা তো দেখেছি যে 4 দফা, 5 দফা, 6 দফা, 7 দফায় ভোট হচ্ছে। আরে এটা তো জানা কথা, দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি সব ভোট হয়ে গেল। তারাই তো আবার নেমে এলো ভোট দিতে পরের জোনে, তারপরের জোনে। যার যেখানে জোর, যার যেখানে মুলুক, সে সেখানে এসব করবে। অর্থাৎ এ রাজ্যে ভোট যদি দফায় দফায় হয়, তাহলে তো এক পক্ষের সুবিধা। তার কারণ তার কাছে ক্ষমতা আছে, তার কাছে প্রতিপত্তি আছে, অর্থ আছে, সে তার মতো করে ভোট করবে। আপনি ভেবে দেখুন না, ধরুন আপনি দ্বাদশ শ্রেণীতে পড়েন, বলা হলো আপনাকে যে 7 দফায় বা 8 দফায় আপনার পরীক্ষা হবে। জানুয়ারি মাসে পদার্থবিজ্ঞানের পরীক্ষা হবে, ফেব্রুয়ারিতে হবে রসায়নে, মার্চে হবে বাংলা, মেতে। তাহলে আপনি তো সময় পাবেন। যদি আপনি এই সময়টা যদি পান, এই পরীক্ষাটা দেওয়া কঠিন না ওই পরীক্ষাটা দেওয়া কঠিন যে পর 7 দিন 8 দিনের মধ্যে সব পরীক্ষা এক লপ্তে শেষ হয়ে গেল? এগুলো নির্বাচন কমিশনকে বুঝতে হবে। এগুলোর জন্য রকেট সায়েন্স লাগে না, সাধারণ বুদ্ধিতে বোঝা যায়। কিন্তু কি জানেন, আমাদের দুর্ভাগ্য সমাজে সাধারণ কমন সেন্সই সবচেয়ে বেশি আনকমন, অর্থাৎ সাধারণ জ্ঞানেরই অভাব আমাদের। যাই হোক, আবার আলোচনায় ফিরে আসি। তাহলে কি অভয়া দিবস হচ্ছে? অর্থাৎ যত 14ই আগস্ট মোছার চেষ্টা করা হচ্ছে, ততই তীব্র থেকে তীব্রতর হৃদয়ে গাথা হয়ে যাচ্ছে 14ই আগস্ট। আমি জানি 2026-এ যে ক্যালেন্ডার বেরোবে, সেই ক্যালেন্ডারে 14ই আগস্ট লাল দাগ থাকবে না। অবশ্যই আমাদের স্বাধীনতা দিবস 15ই আগস্ট থাকবে, 14ই আগস্ট থাকবে না। কিন্তু জানবেন, বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে অভয়ার যে রক্ত ঝরেছে, তার চোখের মণি ফেটে যে রক্ত বেরিয়েছিল, সেই রক্তে লাল হয়ে রাঙা হয়ে 14ই আগস্ট আমাদের ক্যালেন্ডারে জায়গা করে নেবে, এমন সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। ইতিহাসই বলবে, ইতিহাসেই লেখা থাকবে। আমরা বিচার চেয়েছিলাম, 18ই আগস্ট পর্যন্ত দারুণভাবে এগোচ্ছিলাম। তারপর 14ই আগস্টে 2024-এ মানুষের নাবাতে
আর ওইদিকে শেখ হাসিনার সরকার ভেঙে যাওয়ার পর অনেকে বলছেন বড় ষড়যন্ত্র হয়ে গেছে, বড় ষড়যন্ত্র হয়ে গেছে। তারপর তো আপনারা জানেন চন্দ্রবোড়া কেউটে তারা নেমে পড়ে। আর আজ এখনো পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মানুষ মনে করেন আসলে কোনো বিচার পায়নি। সত্যি কি তাই? আপনার কি মনে হয় সত্যি কি বিচার পায়নি? 14ই আগস্ট সত্যি কি আমাদের ক্যালেন্ডার, আমাদের হৃদয়ের ভেতরে থাকা ক্যালেন্ডারে রক্তাক্ত দিন হিসেবে থেকে যাবে? কি মনে হয় আপনার? অবশ্যই কমেন্টে জানাবেন।